ও মাঝে মাঝে বলে যে আমার যে কি একটু সুস্থ হতে ইচ্ছা করে, আমার যে উঠে কাজকর্ম করতে ইচ্ছা করে, সুস্থভাবে জীবনযাপন করতে ইচ্ছা করে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে দেখি যে চারিদিক পুরো কুয়াশাতে ছেয়ে গেছে। এতদিন তো শীতকাল বলে মনে হয়নি, সত্যি আজকে শীতকাল বলে একটু মনে হচ্ছে। দেখো কি অবস্থা, মনে হচ্ছে চারিদিকে শুধু ধোঁয়া ভর্তি হয়ে গেছে, এত কুয়াশা পড়েছে আজকে। এদিকটা তো বেশি দেখা যাচ্ছে। আমাদের এখানে তো এই অবস্থা, তাহলে গ্রামের দিকে কি হতে পারে, যেমন আমার বাবার বাড়িতে। তো এই যে কুয়াশাতে খেজুর গাছের রস খেতে কিন্তু বেশ লাগে। তো আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠেই বাইরে এসেছি, দেখি এরকম অবস্থা। আর ঘুম থেকে উঠে তারপর বাসি কাজকর্ম করলাম, করে এখন রান্না করছি। রান্না করে লাইট জ্বলছে, দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকেই। তো ভাত বসিয়েছি আর একটু ডাল রান্না করব লাউ দিয়ে। তো এটা রান্না করে আমি ডিউটিতে বেরাবো, কারণ সকালবেলা রান্না না করে গেলে ডিউটির থেকে বাড়িতে আসতে একটু লেট হবে। তো সেজন্য রান্নাটা করে যাচ্ছি আর কি। আর ছেলে এই যে ঘুমিয়ে আছে, তোমাদের দাদা ভাই ওই যে ঘুমিয়ে আছে। আর এদিকে তো ডাল বসিয়েছি, আর এখানে একটু চা বসিয়েছি, আমি একটু চা খাবো। সকালবেলা আজকে জল ঘাটতে ঘাটতে পুরো হাতটা বরফ হয়ে গেছে, জামা কাপড়কে কাচলাম কিছুটা। তো এখন এই চাটা বানিয়ে একটু খেয়ে নিই, তারপর আবার শাড়ি পরবো, দেরি হয়ে যাবে ডিউটিতে বেরানোর জন্য। রান্না শেষ, আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি ডিউটিতে আর কি। ছেলেকে উঠিয়ে দিলাম পড়তে বসার জন্য। এই চললাম ডিউটিতে। তো আজকে কিন্তু খুব শীতও পড়েছে। এখন তোমাদের দাদাভাইকে বাড়িতে রেখে আসতে ভয় লাগে, কারণ কাজে আসতেও খুব এখন ভয় পাচ্ছি। অবশ্য পাশের বাড়িতে বলে আসছি, কোনো অসুবিধা হলে একটু দেখতে। সবাই দেখবে, অসুবিধা হবে না, কিন্তু তবুও মনের ভিতরে একটা টেনশন থাকে যে কী করবো, অসুস্থ মানুষটাকে এইভাবে ফেলে রেখে আসি। এই ডিউটি সেরে এখন বাজারের দিকে যাচ্ছি একটু, কারণ আমাদের একটা ভাগ্নে আসবে আমাদের বাড়িতে আজকে। তো সেজন্যই বাজারের দিকে যাচ্ছি, দেখি কোনো মাছ কিংবা মাংস পাই নাকি। বাড়ি যে কখন কি রান্না বান্না করবো জানি না, দেরি হয়ে যাচ্ছে। খালি বমি আছে, খালি বমি আমার আসছে, খালি বমি। তোর হয়ে গেছে আসছে না। হ্যাঁ, আটটা হয়নি না, ধরো টাকা। হাওয়াই ঢুকবে। হালকা করে দাও, হালকা হালকা। কত লো আছে, কত উপরে ট্যাক্স নিচেরটা 50। তোমাদের দাদাভাইয়ের প্রেশারটা একটু মাপলাম, কারণ কদিন ধরে বলছে মাথাটা, তো এমনিতেই মাথাটা ঘোরাচ্ছে, ওই বলছিল হয়তো প্রেশারটা বেড়ে গেছে না প্রেশারটা কমে গেছে, এরকম একটা কথা বলছিল। তো আমাদের পাশের বাড়ি যে ছেলেটা আছে, ওর থেকে প্রেশারটা একটু মাপিয়ে নিলাম। তো বলছে প্রেশারটা একটু কম আছে। প্রেশার বাড়বে তো না, ওর শরীরের যা কন্ডিশন, প্রেশার বাড়ার কোনো লক্ষণ নেই, প্রেশার কমবে ছাড়া বাড়বে না। তো অনেকটাই কম আছে প্রেশার, সেটাই বললো। আর এখন আমি চলে আসলাম এই যে স্নান করে, মানে কাজকর্ম সেরে স্নান করে রান্নাঘরে চলে আসছি, কারণ আমার যে ভাগ্নেটা আসছে সে আবার দুপুরবেলায় খাবে।
তো সেই জন্য এখানে রান্না বসিয়েছি, এই যে ডাল বসিয়েছি, এখানে মাংস বসিয়েছি, আর একটা ভাজা করব, আর বেশি কিছু করব না, এটাই করব। তো তোমাদের একটু দেখাই, আমার ভাগ্নেটা এসে গেছে। কাজ তো গেছিলাম খালি, কিন্তু কাজ তো করতাম না, বাদ দিয়ে গেলাম। এই তোমাদের দাদাভাই, দেখো তোমরা, যে কেউ যদি বাড়িতে আসে তখন তোমাদের দাদাভাই একটু কথা বলে, না হলে সব সময় মন খারাপ করে বসে থাকে। আজকে যে ভাগ্নেটা আসছে বলে একটু বসে কথা বলতে পারছে, আর না হলে তো কথা বলে না, একদম চুপ করে ঘরে বসে থাকে কিংবা শুয়ে থাকে। আজকে তোমাদের দাদাভাই নিজে নিজে একটু তেল মাখলো, মাখার পরে স্নান করেছে। স্নান করে আজকে আর বসে থাকতে পারছে না, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, পেটে ব্যথা করছে। বললাম অল্প করে কটা ভাত খেয়ে তারপরে সব, কিন্তু বলছে যে খাবে না, কখন খাবে জানি না। তারপর কি করব, ছেলেকে আর ভাগ্নেটাকে ভাত দিয়ে দিলাম খেতে, ওরা ভাত খাচ্ছে। ভালো লাগে না এসব দৃশ্য দেখলে, পরে সত্যি খুব কষ্ট হয়। এখন কি বলবো তোমাদের, আমার ছেলে আর ভাগ্নে খেলো, কিন্তু তোমাদের দাদাভাই ভাত খেলো না। ও না খেয়ে শুয়ে পড়েছে, কারণ ওর শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, পেটে ব্যথা করছিল বলে আর খাইনি। তারপর কি করব, আমি অল্প কটা ভাত খেলাম, খাওয়ার পরে সমস্ত কাজ করলাম, কাজ করে তারপরে তোমাদের সামনে আবার আসলাম। আজকে সারাদিন একটু বসতেও পারিনি, মানে কাজকর্ম করে তো বাজারে গেছি, আবার এসে রান্নাবান্না করলাম, তারপর রান্না করে খাওয়া দাওয়া করে বিছানায় শুতেও পারিনি। তারপর বিকালে অনেক কাজ ছিল, সে সমস্ত করলাম, মানে আজকে সারাদিন একটু বসতেও পারিনি। এই এখন একটু বসলাম। তো তোমাদের দাদাভাইকে তো সেই দুর্গাপুরে ডাক্তার দেখিয়েছিলাম, চেন্নাইয়ের ডাক্তার। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে মানে পার্ক স্ট্রিট বলে একটা জায়গা আমাদের এই কলকাতায়, পার্ক স্ট্রিটে, ওখানে নোনাপুকুর বলে জায়গাটা, তো সেখানে ডাক্তার বসবে 25 তারিখ, জানুয়ারি মাসের 25 তারিখে বসবে। তো সেটাই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে মেসেজ আমাকে। তো দেখলাম এখন, তো 25 তারিখে তোমাদের দাদাভাইকে সেই নোনাপুকুরে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে, যে একবার দেখে আসি আর কি বলে ভালো করে শুনে আসি। তো চেন্নাই তো যেতে বলবেই তোমার দাদাভাইকে, কারণ আগেই বলেছিল চেন্নাইতে যাওয়ার কথা, এবারও তো মানে যাওয়ার সঙ্গে সঙ্গে তো বলবেই, এটা একদম কনফার্ম যে ওটা বলবেই। তো চেন্নাইতে দুটো পরীক্ষা করবে, এখানে তো আমাদের সেই পরীক্ষা বলে হবে না কলকাতায়, তো ওই দুটো পরীক্ষা চেন্নাইতে যেই করবে সেই কথাই ছিল ডাক্তারের। এখন আবার আমি ডাক্তারের সঙ্গে ভালো করে কথা বলবো, যে চেন্নাইতে যাব, কত টাকা কি লাগবে, তারপর কি রোগটা ঠিক হবে কি না। এবার এত যদি অনেক টাকা, তো বলেছে অনেক টাকা লাগবে, কারণ যে দিদিভাই অপারেশন করেছে সেই দিদিভাইয়ের 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়েছে। এখন তোমাদের দাদাভাইয়ের তো সিরিয়াস কন্ডিশন, এখন ওর কী হবে সেটা আমি জানি না। তো এই 7 থেকে 8 লাখ টাকা, একটা দুটো তো টাকা না, 7-8 হাজার টাকাও আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না, আর তো 7 থেকে 8 লাখ টাকা ম্যানেজ করা আমার পক্ষে খুবই কঠিন। তো কি বলবো, ভগবান গরিবের সংসারে এমনই একটা রোগ দিয়েছে, কোনো পথ আমার জন্য ভগবান খোলা রাখেনি। আর ওই মানুষটার মুখের দিকেও তাকাতে পারি না। ওরও তো একটু খুব বাঁচতে ইচ্ছা করে, কত অল্প বয়সে মানুষের এত শরীর খারাপ হয়ে পড়েছে। এখন ওর সময় কাজকর্ম করে খাওয়ার, বউ ছেলে মেয়েকে দেখার, মা বাবাকে দেখার, কিন্তু সেই সময়টাই ও বিছানা সজ্জা হয়ে পড়ে আছে। ওর কি মনে কম যন্ত্রণা, প্রচুর যন্ত্রণা। ওরও তো একটু বাঁচতে ইচ্ছা করে, এই জগতে কেউ ছেড়ে যেতে চায় না, যে স্ত্রী সন্তানকে মা বাবাকে ফেলে রেখে এত অল্প বয়সে আমি চলে যাই, কেউই চায় না সেটা। তোর মুখের দিকে আমি সত্যি তাকাতে পারি না, যে তো এত টাকা আমি কোথা দিয়ে ম্যানেজ করব আমি জানি না, আমি পুরো দিশেহারা হয়ে যাচ্ছি। তবু ভাবছি যে আমার সর্বস্ব আমি দিয়ে চেষ্টা করব ওকে একটু চেন্নাইতে অন্তত নিয়ে যেয়ে একটু পরীক্ষা দুটো করার জন্য। তারপর কি বলবে ডাক্তার সেটাও জানি না আমি, সেটাই খুব ইচ্ছা আছে। এখন জানি না রাধা গোবিন্দ কী করবে, কৃষ্ণকালী মা কী করবে। আমি তো সবার মুখের দিকে চেয়েই বসে আছি, দেখি ওনারা কি করেন। তোমাদের দাদাভাইয়ের যে কত বাঁচতে ইচ্ছা করে, কত বাঁচতে ইচ্ছা করে, সেটা তোমাদের কি বলবো, সেটা বলে বোঝানো যাবে না।
যে টাইমেই মানে বউ ছেলে মেয়ে মা বাবাকে নিয়ে আনন্দ ফুর্তি করার সময়, সেই সময় থেকে তোমাদের দাদাভাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ও মাঝে মাঝে বলে যে আমার যে কি একটু সুস্থ হতে ইচ্ছা করে, আমার যে উঠে কাজকর্ম করতে ইচ্ছা করে, সুস্থভাবে জীবনযাপন করতে ইচ্ছা করে, আমার ভীষণ ইচ্ছা করে ওইগুলো, কিন্তু বিছানায় এরকমভাবে শুয়ে থাকতে আমার আর ইচ্ছা করে না। তখন যে আমার কি কষ্ট হয় তোমাদের কি বলবো, কথাটা শুনে সেটা কি বলবো তোমাদের, বলে আমি বোঝাতে পারি না। তখন কি আমার এই বুকের মাঝখানে কত যন্ত্রণা হয়। ভগবান কেন যে একটা এরকম কঠিন রোগ দিল